হ্যালো এভরিওয়ান, আমরা রিফ্র্যাকশন অফ লাইট পড়ছিলাম এবং আমরা সেখানে দেখেছিলাম যে রিফ্র্যাকশনটা কি হয়, রিফ্র্যাকশনের ল কি হয়, স্নেলের ল কি হয় এবং একটা সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে যখন একটা রশ্মি পাস করে তখন তার কি ডেভিয়েশন হয় কি হয় না, তারপরে কতখানি পার্শ্বীয় সরণ হয়, সেসব জিনিস কিন্তু আমরা দেখেছিলাম। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট দুটো প্রবলেমও বলতে পারো, থিওরিও বলতে পারো, ঠিক আছে? সেই রকমই জিনিস করাবো আমি এখানটায়, খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল যেটা দেখাবো সেটা কি, ধরো তোমরা সবাই নদী দেখেছো। নদীতে আমরা জানি কি নদী বা পুকুর হতে পারে, সেখানে মাছ থাকে, তাই তো? এইবার একটা বক আসলো, বক বা চিল বা মাছরাঙা পাখি, যে মাছ খেতে আসবে আর কি, ঠিক আছে? সো ঘটনাটা ঠিক এইরকম হলো, দেখো। তাহলে এইরকম একটা রয়েছে, এটা বিভেদ তল মানে জলের, ঠিক আছে? সো তুমি এরকমভাবে জলটা এঁকে দেখাও, তাহলে বেশি সুবিধা হবে। এইটা ওকে। সো এখানে তোমার জল রয়েছে, এখানে কি রয়েছে? তোমার জল রয়েছে, ওকে, জল রয়েছে ভিতরে। ওকে, এবার কি হলো, এই বকটা এখান থেকে তোমাকে দেখবে, মানে আমাকে নয়, এটা বকের চোখ, এটা ঠিক আছে? বকটা ওপর থেকে, মানে এটা তোমার এয়ার মিডিয়াম তুমি ইমাজিন করতে পারো। সো দিস ইজ এয়ার মিডিয়াম, দিস ইজ ওয়াটার মিডিয়াম। তাহলে এয়ার মিডিয়াম থেকে বকটা কি মাছকে দেখবে, তাহলে কেমন দেখবে সেই জিনিসগুলো আমি ডিসকাস করবো এখানে। সাপোজ এইখানে একটা প্রথমে অবজেক্ট ছিল, ঠিক আছে? এটা ও অবজেক্ট এখানে ছিল, তাহলে এখানে অবজেক্টে রয়েছে, মানে মাছটা এখানে রয়েছে। যখন মাছটা এখানে রয়েছে তখন কি হবে বলো তুমি? এখান থেকে রশ্মি বেরোবে, এই যাবে রশ্মি এখানে, তাহলে যে পয়েন্টে পড়বে সেখানে তুমি একটা অভিলম্ব পাবে, তাই তো? তাহলে এখানে তুমি একটা অভিলম্ব ড্র করে দাও, তাহলে এটা আমাদের একটা অভিলম্ব রয়েছে এখানে, ক্লিয়ার হয়েছে? এটা আমাদের অভিলম্ব। এইবার যেহেতু ঘনমাধ্যম থেকে রশ্মিটা বেরোচ্ছে, মানে আসছে, এটা তোমার ঘনমাধ্যম থেকে আসছে, লঘু মাধ্যমে যাচ্ছে, তাহলে লঘু মাধ্যমে গেলে কি হবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে, মানে এইরকম হবে, ঠিক বললাম? তাহলে পরে এই বকটা কি মনে করবে? বকটা মনে করবে অবজেক্টটা কিন্তু এইখান থেকে আসছে না। দেখো, আমরা সবসময় সোজা জিনিস দেখি, মানে রশ্মি সবসময় সোজা যায় এরকম মনে হয়, তাই তো? তো মানে মনে করবে, এই চোখটা মানে বকটা মনে করবে যেন রশ্মিটা এইখান থেকে আসছে। এখানে একটা লম্ব ড্র করে এই পয়েন্টে, এখানে যদি একটা লম্ব থাকে, মানে রশ্মিটা একটা সোজাও যেতে পারে, এরকম এরকম সোজা রশ্মিও যেতে পারে, ঠিক আছে? তাহলে এরকম একটা লম্ব টানলাম আমি, তাহলে মনে করবে এইখান থেকে যেন বস্তুটা আসছে। বুঝতে পারলে কথা, জিনিসটা বুঝতে পারলে? এটা ও প্রাইম, তাহলে এইভাবে তার মনে হবে যেন বস্তুটা এইখানে রয়েছে এবং এইখান থেকে রশ্মি আসছে, তাহলে সে এইখানে এসে ঠোকর মারবে কিন্তু মাছটাকে খেতে পারবে না। বুঝতে পারলে? তাহলে এটাকে চালাক হতে হবে। কি? অবশ্যই তাকে কিন্তু এইখানে নয়, কিছুটা দূরে গিয়ে কিন্তু এইখানে ভেতরে, একটু ভেতরে কিন্তু তাকে ঠোকর মারতে হবে, তার ফলে কিন্তু সে মাছটাকে ধরতে পারবে। তাহলে আমাদের উদ্দেশ্য হবে এখানটায় এইখান থেকে এইটুকুনি ডিস্টেন্স কতখানি সেটা বের করা, ঠিক আছে? এটা কতখানি শিফট হয়েছে সেটাই মেনলি আমাদের বের করতে হবে। সো দেখো, কিছুই না, একদম সিম্পল কোয়েশ্চেন। তাহলে রশ্মিটা পড়লো, তাহলে অভিলম্বের উপর পড়েছে, এটা এটা অভিলম্ব আমাদের, তাহলে এটা একটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, এটা আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা আমাদের রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। ওকে, আমি নামকরণগুলো করে রাখি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এই রশ্মি এটা অবজেক্ট ও থেকে এ পয়েন্টে পড়লো, এ থেকে বেরিয়ে বি, এবার এ মনে করছো প্রাইম থেকে আসছে, ফাইন, এটাকে তুমি একটা নর্মাল দাও n1, এটাকে তুমি n2 বলো, এবার এইটাকে তুমি এটা একটা নর্মাল বলে দাও, এই পয়েন্টটাকে তুমি নর্মাল বললে n, এটা পয়েন্টটা a, ওকে, আর এটা তোমার d বলতে পারো, তুমি যা খুশি নিজের মতো করে নাম দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এটা একটা সিট, সাপোজ p q r s, ওকে, এবং এর যে থিকনেসটা, হ্যাঁ, এখান থেকে এটুকু যে থিকনেসটা, সেটা সাপোজ আমি কনসিডার করে নিচ্ছি
এটা সবসময় কনসিডার করলাম টি। তাহলে এই যে এইখান থেকে এইখানে যে দেখছো তুমি, এটা কি তার ভার্চুয়াল ডিস্টেন্স, তাই না, বা অ্যাপারেন্ট ডিস্টেন্স। তাহলে এইখান থেকে এইটুকুনি কতখানি বাবা, এইটাকে তুমি কনসিডার করছো সাপোজ এখান থেকে এইটুকুনি, এটাকে তুমি বলছো টি এ। টি এটা তোমার কি অ্যাপারেন্ট ডিস্টেন্স। হ্যাঁ, তাহলে এখানে তুমি লেখো যে টি এ অ্যাপারেন্ট ডিস্টেন্স বা ভার্চুয়াল ডিস্টেন্সও বলতে পারো, অ্যাপারেন্ট ডেপথ, যেহেতু গভীরতা দিচ্ছি তাই ডেপথ করে দিই। হ্যাঁ, ওকে। আর টিটা তোমার ছিল রিয়েল ডেপথ। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমি ক্যালকুলেশনগুলো করে ফেলি। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আই হয় নিশ্চয়ই এটাও আই হবে, কারণ এটা একান্তর কোণ। আবার এটা আর হলে পরে এটাও দেখো বাবা আর হবে, তাই না? তাহলে তুমি এইখানে দুটো ত্রিভুজ পাচ্ছ, একটা এই একটা ত্রিভুজ মানে ও এ সরি ও এন এ, একটা ও প্রাইম এন এ, ঠিক আছে। এবার আমি স্নেলের সূত্র কাজে লাগাই, তাহলে এই পয়েন্টে স্নেলের সূত্র কাজে লাগাবো আর এই পয়েন্টে স্নেলের সূত্র কাজে লাগাবো। আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কনসিডার করে নিই। এই মিডিয়ামটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সাপোজ ধরলাম μ2 আর এই মিডিয়ামটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সাপোজ ধরলাম μ1। এইখানে কিন্তু অবভিয়াসলি μ1 ইজ গ্রেটার দ্যান μ2। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি যদি স্নেলের সূত্র কাজে লাগাই তাহলে কি বলবো, প্রথমেই μ2 sin r ইকুয়াল টু μ1 sin i, এটা স্নেলের সূত্র এটা। সো এখান থেকে তুমি বলতেই পারো যে sin r মানে কত বাবা, এটা মানে আর, আবার এটা মানে আর, মানে লম্ব অতিভুজ। তো লম্ব মানে কত, এখানটা এটা লম্ব হবে এখানে, তাহলে এন ও বাই অতিভুজ মানে এ ও প্রাইম। সো μ2 এন ও এ প্রাইম, এন ও কত এন এ ইকুয়াল টু μ1 ইন্টু সাইন আই লম্ব মানে এন এ ডিভাইডেড বাই এ ও। ওকে, তাহলে এইখানে তুমি দেখতেই পাচ্ছ এন এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, সুতরাং এখানে তোমার পড়ে থাকছে বা ঠিক আছে অসুবিধা নেই। সো μ2 বাই এ ও প্রাইম ইকুয়াল টু μ1 এ ও। ওকে, এইবার ভালো করে তাকিয়ে দেখো, তুমি যদি লম্বভাবে দেখো তাহলে তুমি এইখান থেকে দেখবে তখন কি ও পয়েন্ট তোমার এই পয়েন্টে চলে আসবে, তাই তো? তখন এ পয়েন্ট আর ও পয়েন্ট প্রায় নিয়ারেস্ট। যদি নিয়ারেস্ট হয় তাহলে তুমি কি বলতে পারো যে ও এ, মানে এখানে তুমি এটা বলতে পারো যে ও এ ইকুয়াল টু, মানে ও এ নিয়ার ইকুয়ালস টু ও এন, আবার ও প্রাইম এ নিয়ার ইকুয়ালস টু ও প্রাইম এন, এটা তুমি বলতে পারো। তাহলে সুতরাং তুমি লিখবে μ2 বাই এ ও প্রাইম, বা এটা মানে কত ও প্রাইম এন ইকুয়াল টু μ1 ডিভাইডেড বাই ও সরি ও এ। ক্লিয়ার হয়েছে? ও এ নয় ও এন, এটা ও কি দিয়েছিলাম, হ্যাঁ ও এন, তাই তো? ও প্রাইম এন একটা, ও এন হবে একটা, দেখো সব ঠিক জায়গায় লিখে দিয়েছে। হ্যাঁ, তাহলে এই ভ্যালুগুলো তুমি পুট করে দাও। সুতরাং μ2 ডিভাইডেড বাই ও প্রাইম এন মানে তুমি ধরেছো টি এ ইকুয়াল টু μ1 ডিভাইডেড বাই টি হলো। তাহলে এখান থেকে তুমি μ1 বাই μ2 ইকুয়াল টু লিখতে পারো এটাকে এদিকে টি বাই টি এ, তাই তো? তাহলে এইটাকে তুমি এরকম বলতে পারো যে 2 মিউ এ ইকুয়াল টু টি বাই টি এ, তাই তো? তাহলে এইখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু হচ্ছে এটা তোমার এ মানে টি, এটা তুমি ধরেছো রিয়েল ডেপথ, আর এটা তোমার অ্যাপারেন্ট ডেপথ, ঠিক আছে? এখানে তুমি যদি সাপোজ ধরো এআর, সো ফর এআর ইফ এআর যদি হয় তাহলে μ2 ইকুয়াল টু 1 হবে, এটা কিসের জন্য, এআর এর জন্য। তখন তুমি এটাকে সিম্পলি, সুতরাং তখন তুমি সিম্পলি বলবে যে μ1টাকে সিম্পলি তুমি মিউ বলতে পারো, মিউ ইকুয়াল টু টি বাই টি এ হলো। মানে মনে রাখবে প্রকৃত গভীরতা বা আপাত গভীরতা। এইবার তোমাকে যেটা বের করতে হবে সেটা কি, এক্সটা বের করতে হবে। এক্স হচ্ছে তোমার কি, এই যে ডিস্টেন্সটা এইটা, এটা তুমি এক্স কনসিডার করে নিলে, কতখানি স্মরণ হয়েছে। তাহলে কি করো তুমি, সিম্পল টি মাইনাস টি এ করে দাও। তাহলে এক্স ইকুয়াল টু টি কত বাবা, টি তো টি থাকলো। তাহলে টি এ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, টি
টি এ ইকুয়াল টু টি বাই মিউ লিখতে পারো, তার মাইনাস টি বাই মিউ লিখতে পারো, বা এটার জায়গায় তুমি এটাও পুট করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। ওকে, এটাই পুট করে দাও, ইন জেনারেল করে দাও, হ্যাঁ জেনারেল করাটাই বেটার। সো টি থাকলো এখানে, এইখানে তুমি এটা লিখতে পারো, সুতরাং মিউ 2 1 মাইনাস 1, এইটা তোমার আনসার হবে তাহলে। ঠিক আছে, এটা নিচে লিখে দিই। সো এক্স ইকুয়াল টু টি ইন্টু মিউ 2 1 মাইনাস 1 ডিভাইডেড বাই মিউ 2 1। ক্লিয়ার হয়েছে? খুবই ইম্পর্টেন্ট এটা। এইবার যদি ঘটনাটা ঠিক উল্টো হতো, মানে পাখিটা উপরে রয়েছে, জলটা নিচেই রয়েছে, এই মাছটা নিচেই রয়েছে, কিন্তু এটা কি হয়েছে, এটা হচ্ছে তোমার পাখিটা মাছটাকে দেখছিল। এবার যদি উল্টো হয় যে মাছটা পাখিটাকে দেখছে, বুঝতে পারলে ঘটনাটা? মনে করো মাছটা পাখিটাকে দেখছে, তাহলে একই রকম তুমি ছবি আঁকবে এইরকমই। ঠিক আছে, এটা মনে করো তোমার জল, এটা তোমার সাপোজ ওয়াটার রয়েছে এখানটায়, আর এটা তোমার এয়ার রয়েছে। ক্লিয়ার হয়েছে? এবার তুমি কি বললে, ধরো এইখানে তোমার এবার অবজেক্টটা এখানে রয়েছে, এটা তোমার অবজেক্ট। সো এখান থেকে রশ্মি এসে এখানে পড়বে, এই সে পড়লো রশ্মি, তাহলে এই পয়েন্টে তুমি একটা অভিলম্ব ড্র করবে। সো এখানে একটা অভিলম্ব রয়েছে, এই অভিলম্ব। ক্লিয়ার হয়েছে? যেহেতু এখানে এসে পড়লো, তাহলে কি হবে, অভিলম্বের দিকে চলে আসবে, তাই তো? কারণ হচ্ছে গিয়ে তোমার লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, সুতরাং অভিলম্বের দিকে আসবে, এইরকম আসবে। এটা তাহলে এইটা সাপোজ তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা তোমার রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। ক্লিয়ার হয়েছে? এবার এই পয়েন্টে যদি পুরো ডিরেক্ট যদি নর্মালি পড়তো, তাহলে কেমন দেখতে লাগতো, এরকম হতো, তাই তো? ভালো করে বোঝো জিনিসটা। এবার এখানে তোমার মাছ রয়েছে, মানে এই চোখটা তোমার এখানে, এবার মাছের চোখ, এটা এত বড় চোখ নয়, যাই হোক। সো কি করবে, মানে অ্যাকচুয়ালি এ কিন্তু মনে করবে যেন রশ্মিটা এইখান থেকে আসছে। একটুখানি ছবি অনুসারে আমাকে এরকম করতে হবে, সোজা যদি একদম তো সোজা করতে পারি না, আমি অত সুন্দর ছবি আঁকতে পারি না, তোমরা দেখেছোই নিশ্চয়ই। এটা তাহলে অ্যাকচুয়ালি তার কাছে মনে হচ্ছে যেন এইখানে রয়েছে অবজেক্টটা, মানে এই মাছটা মনে করছে বকটা বাবা এখানে রয়েছে, হ্যাঁ, আর বকটা কি মনে করছিল উপরে আছে। আবার মানে এখানে দেখো, এখানে কি মনে করছিল, বকটা মনে করছিল যে মানে এইখানে রয়েছে, আর পাখিটা মনে করছে কি আর দূরে রয়েছে। বুঝতে পারবে, দুজনের মধ্যে কনফিউশন তৈরি হবে, দুজনকে প্রচুর বুদ্ধিমান হতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে এটা আই হলে পরে দেখো এই অ্যাঙ্গেলটা যদি আই হয়, তাহলে অবভিয়াসলি এটাও তোমার আই হবে, কারণ এর একান্তর কোণ। আবার এটা যদি তোমার আর হয়, তাহলে এটাও তোমার কত হবে, আর হবে। ক্লিয়ার হয়েছে? এখানে এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তুমি মিউ 2 ধরেছিলে, এটা তোমার মিউ 1 ধরেছিলে, এখানে কিন্তু অবশ্যই মিউ 1 গ্রেটার দ্যান মিউ 2। ক্লিয়ার? এই পয়েন্টে পড়েছে, এই পয়েন্টের নাম দিলাম এ। এটা বি ধরছি আমি, ও এ বি, রশ্মির নাম হয়ে গেল এখানে, এটা পি কিউ করে দাও। ঠিক আছে, এখানে একটা নর্মাল, সুতরাং এন করে দাও। এখানে একই রকম গল্প করব আমি, কি যে তাহলে পরে, আচ্ছা এটা কিন্তু সব একই রকম, এটা টি ধরে নিয়েছো তুমি, সরি, তোমার কতখানি পার্শ্বীয় সরণ হয়েছে সেটা বের করবো তো। হ্যাঁ, তার মানে অবজেক্ট কোথায় রয়েছে, রিয়েল অবজেক্ট তোমার এটা, সুতরাং এটার ডিস্টেন্স তুমি টি ধরেছো, আর অ্যাপারেন্ট ডিস্টেন্স তোমার এটা, মানে এতখানি সরে গেছে, সুতরাং এইটাকে তুমি ধরবে টি এ। ক্লিয়ার হয়েছে? এবার তুমি স্নেলের সূত্রকে কাজে লাগাও। তো স্নেলের সূত্র যদি আমি কাজে লাগাই ওই পয়েন্টটাতে, তাহলে কি দেখবো আমি, তো প্রথমে রয়েছে মিউ 2 ইন্টু সাইন, কী রয়েছে বলো তো, অ্যাঙ্গেলটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই ইকুয়াল টু মিউ 1 সাইন আর। সো মিউ 2 ইন্টু সাইন মানে কত, সাইন আই মানে তোমার দেখো এই অ্যাঙ্গেলটা ধরো তুমি, তাহলে রেসপেক্টেড লম্ব আর এটা অতিভুজ, তাহলে এ এন ডিভাইডেড বাই এ ও।
এ এন ডিভাইডেড বাই এ ও ইকুয়াল টু মিউ ওয়ান ইন্টু এটার রেসপেক্টে অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা লম্ব এটা অতিভুজ, সুতরাং এ এন ডিভাইডেড বাই এ ও প্রাইম, এ ও প্রাইম। এখানে দেখো এ এন ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকছে মিউ টু ডিভাইডেড বাই এ ও ইকুয়াল টু মিউ ওয়ান ডিভাইডেড বাই এ ও প্রাইম। আবার এই যে এ আর এন পরস্পর একদম কাছাকাছি, তাহলে সুতরাং তুমি বলবে যে এ ও ইকুয়াল টু এন ও আর এ ও প্রাইম ইকুয়াল টু এন ও প্রাইম। এই দুটোকে পুট করে দাও, পুট করলে সুতরাং তুমি বলতেই পারো যে মিউ টু ডিভাইডেড বাই এন ও মিউ ওয়ান ডিভাইডেড বাই এন ও প্রাইম। এবার এন ও মানে কত বাবা? টি, সুতরাং মিউ টু ডিভাইডেড বাই টি ইকুয়াল টু মিউ ওয়ান ডিভাইডেড বাই টি এ। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তুমি এটা বলতে পারো যে মিউ ওয়ান ডিভাইডেড বাই মিউ টু, তাহলে এই টি এটাকে তার উপরে নিতে হবে, তাহলে টি এ ডিভাইডেড বাই টি, এইটুকুনি মানে কত আবার? তাহলে টু মিউ ওয়ান, মানে এয়ারের রেসপেক্টে তুমি করছো, ঠিক আছে? সো এয়ারের রেসপেক্টে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা ইকুয়াল টু কি? তাহলে দেখো আপারেন্ট মানে অ্যাপারেন্ট ডেপথ ডিভাইডেড বাই রিয়েল ডেপথ, এইটা তুমি পাচ্ছ, অ্যাপারেন্ট ডেপথ বাই রিয়েল ডেপথ। এখানে একই রকমভাবে তুমি বলতে পারো যদি তোমার এয়ার হয় তো মানে কি লিখবে তুমি? মিউ টু ইকুয়াল টু ওয়ান, দিস ইজ ফর এয়ার, তাই তো? এটা হলে পরে তখন তুমি বলবে যে সুতরাং তাহলে এটা ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে সুতরাং মিউ ওয়ানটাকে আমি সিম্পল মিউ লিখতে পারি টি এ ডিভাইডেড বাই টি। তাহলে কতখানি স্মরণ হলো? সুতরাং এক্স ইকুয়াল টু দেখো এইখানে স্মরণ দেখো, এখানে কি? এখানে টি এটা কিন্তু বড়, তাহলে টি এ মাইনাস টি করে দাও, টি এ মাইনাস টি করে দাও। সুতরাং এক্স ইকুয়াল টু টি এ কত বাবা? তাহলে টি এ ইকুয়াল টু তুমি লিখতে পারো এখানে মিউ ইন্টু টি মাইনাস টি, তাহলে এক্স ইকুয়াল টু টি কমন নিলে পরে সো মিউ মাইনাস ওয়ান, এইটা হচ্ছে তোমার আনসার। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এই দুটো প্রবলেম মারাত্মক ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে যাও, পুরো ভিডিওটা ভালো করে দেখো, সমস্ত কিছু বুঝে যাবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা সবাই কমেন্ট করো, কমেন্ট করলে পরে মোটিভেশন পাওয়া যায় নেক্সট ভিডিও করার, ঠিক আছে? সো কমেন্ট করো তোমরা বেশি করে, তাহলে কমেন্ট করলে কিন্তু আমি পরবর্তী ভিডিওটা আনার কিন্তু কথা ভাববো, তাছাড়া কিন্তু ভাববো না, কারণ তোমাদের কমেন্টই কিন্তু আমাকে মোটিভেশন যোগাবে, ঠিক আছে? আমাকে ইন্সপায়ার করবে নেক্সট ভিডিও করার। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।